আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহবুব দেখছেন ওপেন দ্য ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ। যে সাম্প্রতিক সময়ে চীন পাকিস্তানকে তার জে-10C থান্ডার এবং এইচ কি বলে HQ-9 যে আকাশ প্রতিরক্ষা দিয়েছিল, এবার ইরান তাদের কাছ থেকে ঠিক একই জিনিস কিনেছে। বলা হচ্ছে ইরানের সাথে রাশিয়ার দূরত্ব সৃষ্টি হচ্ছে। সাম্প্রতিক সময় গত দুদিন আগেও ইরানের পার্লামেন্টে রাশিয়ার ব্যাপক সমালোচনা হয়েছে। আমরা আপনাদেরকে খবর দিয়েছিলাম যে এক প্রকার ইরানের সাথে রাশিয়া বিশ্বাসঘাতকতা করেছে। শব্দটা এরকম না বললেও এরকমই হয়েছিল, কিন্তু বাংলাদেশের টেলিভিশনগুলো বলছিল যে না, ইরানকে রাশিয়া এটা দিচ্ছে, ওটা দিচ্ছে, এই করছে, সেই করছে। আসলে এই খবরগুলো সঠিক ছিল না। খবরগুলো সঠিক হলে ইরানের পার্লামেন্টে রাশিয়াকে নিয়ে এত সমালোচনা হওয়ার কথা নয়। কি হয়েছিল সেই সমালোচনা, সেটা আগে শুনলে বুঝবেন। ইরানের যারা পার্লামেন্টের সদস্য তারা বলছেন, আমরা SU-35 অর্থাৎ পঞ্চম প্রজন্মের যুদ্ধ জাহাজের জন্য রাশিয়াকে টাকা দিয়েছি, আমরা S-400 এর জন্য রাশিয়াকে টাকা দিয়েছি। রাশিয়া এই দুটো চালান আমাদেরকে এখনো দেয়নি, দেব দেব করে গড়িমসি করছে। এর মধ্যে ইসরায়েল ইরানে আক্রমণ করেছে এবং ইরান তাদের কোনো যুদ্ধ বিমান দিয়ে দখলদার দেশটিকে পাল্টা জবাব দিতে পারেনি, এবং দখলদারদের যে যুদ্ধ বিমানগুলো এসছে ইরানে আক্রমণ করে গেছে, আকাশ প্রতিরক্ষা দিয়েও তাদেরকে সেভাবে ইন্টারসেপ্ট করতে পারেনি। যখন ব্যাপক আলোচনা হয়েছে যে ইরান তার মিসাইলে আক্রমণ করে সফলতা পেলেও ইরান কেন তার ভূখণ্ডকে রক্ষা করতে পারলো না, বা সেই অর্থে বড় কোনো জবাব দিতে পারলো না দখলদার দেশটিকে। যেমন দখলদার দেশটি তার আয়রন ড্রোম, ডেভিড স্লিমিং, অ্যারো 2, অ্যারো 3 কিংবা প্যাট্রিয়ট কিংবা থার্ড দিয়ে একের পর এক ইরানি মিসাইলকে ইন্টারসেপ্ট করেছে প্রথম দিকে, কিন্তু ইরান সেই অর্থে খুব বড় রকম ইন্টারসেপ্ট করতে পারে। এই আলোচনাটি যখন এসছে তখন ইরান তার জবাবটি দিয়েছে যে আমরা নিজেরাই বলেছিলাম যে ইরান রাশিয়া থেকে SU-35 এবং S-400 আকাশ প্রতিরক্ষা সিস্টেম এবং যুদ্ধ বিমান কিনেছে, এবং এটি কিন্তু ইরানের গণমাধ্যমে এভাবেই দেয়া আছে। আসলে বিষয়টা হলো যে ইরান কিনলেও ইরানকে সেই চালানগুলো রাশিয়া দেয়নি, দেব দেব করে অন্যদের দিয়েছে, কিন্তু ইরানকে দেয়নি। যে কারণে ইরান ইসরায়েলের বিরুদ্ধে বড় রকম প্রতিহত করার ক্ষেত্রে, ইসরায়েলের আক্রমণকে আটকাবার ক্ষেত্রে ব্যর্থতার প্রমাণ দিয়েছে বা পারেনি। কেবল মিসাইল দিয়ে তাদের টার্গেট ফিল আপ করেছে, যুদ্ধ বিমান দিয়ে পারেনি। এখন ইরানের পার্লামেন্টে যে আলোচনা উঠেছে সেখানে বলা হচ্ছে যে রাশিয়া আমাদের বিপদকালীন সময় সেভাবে পাশে দাঁড়ায়নি। তারা আমাদেরকে যে অস্ত্রগুলো দেয়া উচিত ছিল বা যেগুলো দেবে করে জানিয়েছিল সেগুলো সঠিক সময় দিতে পারেনি। এই মুহূর্তে আমরা রাশিয়ার বিকল্প হিসেবে চীনকে বিবেচনা করছি। আমরা দেখলাম যে 12 দিনের যুদ্ধ শেষে চীনের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি চীন সফর করেছেন, এবং সেখানে তারা ভারতের বিরুদ্ধে যে যুদ্ধ বিমান সফলতা পেয়েছিল বা যে মিসাইলগুলো ভারতের বিরুদ্ধে পাকিস্তানের ব্যবহার করে সফলতা পেয়েছিল, যে আকাশ প্রতিরক্ষা দিয়ে ভারতকে মোকাবেলা করেছিল পাকিস্তান, সে জে-10C বলি কিংবা HQ-9 প্রতিরক্ষা সিস্টেম বলি বা যে মিসাইলগুলো J-15 বলি, এই প্রত্যেকটা জিনিস ইরান চীন থেকে কেনার সিদ্ধান্ত নিয়েছে এবং এই ব্যাপারে তারা সেখানে চুক্তি করে এসছে। বলা হচ্ছে শিগগিরই চীন ইরানকে এগুলো হস্তান্তর করবে, খুব শিগগিরই। মানে চীনকে বলা হয়েছে যে খুব দ্রুত সময়ের মধ্যে দিতে হবে, কারণ দখলদাররা যে কোনো সময় ইরানে আবারও আক্রমণ করবে। তো ইরান এবার শুধু মিসাইল নয়, তারা আকাশ প্রতিরক্ষাকে স্ট্রং করতে চাইছে, পাশাপাশি যুদ্ধ বিমান নিয়ে দখলদার দেশের সীমান্তে বা টেরিটরির মধ্যে ঢুকে তারাও পাল্টা জবাব দিতে চাইছে। তো এই খবরে কিছুটা হতাশ হয়েছে রাশিয়া,
কারণ এতদিন ইরান রাশিয়াকে প্রাণ খুলে দিয়ে গেছে। কি কি দিয়েছে তার কিছু সামারি জানাবো একটু পরে। তো ইরান তার বন্ধুত্বের সব প্রমাণ দিয়েছে, কিন্তু রাশিয়া মৌখিকভাবে অনেক কথা বলেছে, আমরা ইরানের পাশে আছি, আমরা এটা করেছি, আমরা ওটা করব, এইটাই করেনি। রাশিয়া যে কাজটি করেছে, নেতানিয়াহুকে টেলিফোনে ইরানে আক্রমণে নিষেধ করেছে। তো নেতানিয়াহু তো ভ্লাদিমির পুতিনের কথা শুনবেন না, তিনি শুনবেন ডোনাল্ড ট্রাম্পের কথা, তাই তো। তো ইরান বলছে তুমি নেতানিয়াহুকে ধমক দিয়ে তো আমার কোনো লাভ হয়নি, সে আমার এতগুলো জেনারেল মেরে ফেলছে, এতগুলো বিজ্ঞানী মেরে ফেলছে, তুমি কি করছো? তুমি আমার পারমাণবিক প্রকল্পের ঠিকাদার, তুমি কাজ করছো, তুমি তো সেটাও আটকাতে পারোনি। তুমি শুধু পেরেছে কোনটা, যেখানে রাশিয়ান লোকেরা কাজ করছে সেখানে ওরা আক্রমণ করেনি, কিন্তু আক্রমণ করেছে কোথায়, যেখানে রাশিয়ানরা নেই, ইরানিরা আছে। তুমি আমার কি বন্ধুত্বের প্রমাণ দিলে? তো ইরান এই মুহূর্তে রাশিয়ার উপর বেজায় নাখোশ, শুধু নাখোশ না, চরম হতাশও বলা চলে। তো এই পরিস্থিতিতে চীনের কাছ থেকে ইরান এবার সেই সব প্রযুক্তির অস্ত্র কিনছে যেগুলো পঞ্চম প্রজন্মের, যেগুলো মার্কিন F-35 কে প্রতিহত করার ক্ষমতা রাখে, যেগুলো দখলদার দেশটির যুদ্ধ বিমানকে ভূপাতিত করার ক্ষমতা রাখে, এবং সেই দেশটিতে ঢুকে ইরানের যুদ্ধ বিমান অ্যাটাক করে আসতে পারবে। সেই অ্যাটাকিং যুদ্ধ বিমানগুলো চীনের কাছ থেকে পেতে যাচ্ছে ইরান। গেল 3 নম্বর ব্রেকিং খবরটি হলো, ইরানের গণমাধ্যম একটি বিষয় নিয়ে কোনো আলোচনা করছে না, সেটি হলো আয়াতুল্লাহ আলী খামেনি কোথায়। ইরানের যেদিন শোক দিবস বা যেদিন তাদের সকল পরমাণু বিজ্ঞানী কিংবা সেনা অফিসারদের, জেনারেলদের জানাজা হলো, সেদিনও আমরা আলী খামেনিকে দেখিনি। সাধারণত সেনাবাহিনীর সর্বাধিনায়ক আলী খামেনি, তিনি এসব প্রোগ্রামে সবসময় উপস্থিত থাকেন, কিন্তু সেই দিন আমরা তাকে দেখিনি। এরপর আশুরা, এটা শিয়া ধর্মের জন্য সবচেয়ে বড় একটি আয়োজন। আজকে আশুরার দিনেও আমরা ইরানের আয়াতুল্লাহ আলী খামেনিকে দেখিনি, না প্রকাশ্যে না কোনো বার্তা। বলা হচ্ছে তিনি গোপন বাংকারে আছেন এবং সেখানে কোনো মোবাইল সিস্টেম বা কোনো নেটওয়ার্কিং সিস্টেম নেই। তিনি সকল প্রযুক্তি থেকে এই মুহূর্তে বিচ্ছিন্ন আছেন, এবং তিনি সেনাবাহিনীকে কোনো বার্তা পাঠালে তার বিশ্বস্ত অ্যাডভাইজার বা তার যে বিশ্বস্ত অনুচর, তাদের মাধ্যমে তিনি বার্তা পাঠান। এটি ইরানের খবরগুলোতে বলা হচ্ছে, কিন্তু ইরানের গণমাধ্যম বলছে না গত 21 দিন ধরে আলী খামেনি কোথায় আছেন, বেঁচে আছেন না অসুস্থ না আক্রান্ত হয়েছেন, কিচ্ছু বলা হচ্ছে না। আমরা এটুকু জানি, যখন আমেরিকা এবং দখলদাররা আলী খামেনিকে হত্যার ঘোষণা দিয়েছিলেন, সে সময় ইরানের গণমাধ্যম জানিয়েছিল আলী খামেনি 3 জনকে তার স্থলাভিষিক্ত করে গেছেন, অর্থাৎ তার মৃত্যু হলে এই 3 জনের যে কোনো একজন তার স্থলাভিষিক্ত হবেন, সর্বোচ্চ ধর্মীয় নেতা হবেন। এই কাজটি করে তিনি এই মুহূর্তে পর্দার অন্তরালে আছেন। ইরানের পরিস্থিতি কিছুটা উন্নতি, অর্থাৎ এই মুহূর্তে যুদ্ধ নেই, যুদ্ধবিরতি অবস্থায় আছে, কিন্তু কেন খামেনিকে দেখা যাচ্ছে না? এর মধ্যে ইরান বিরোধীদের কেউ কেউ বলছেন আলী খামেনি হয়তো বেঁচে নেই, কিন্তু ইরান তার শৃঙ্খলা বা রেজিম চেঞ্জ ঘটতে পারে, বা রাষ্ট্রীয় ক্ষমতা বিঘ্নিত হতে পারে, বা দেশের মধ্যে অরাজকতা সৃষ্টি হতে পারে, এই জন্য এই খবরটি তারা প্রকাশ্যে আনছেন না। তবে ইরানের নির্ভরযোগ্য সূত্র বলছেন যে না, তিনি বেঁচে আছেন, কৌশলগত কারণে তিনি এখনো গোপনে আছেন, কারণ দখলদাররা যুদ্ধবিরতি করলেও তারা অপেক্ষায় আছেন আলী খামেনি কখন কোত্থেকে বেরোয়, এবং তারা আলী খামেনির অবস্থানটাকে নির্ণয় করতে পারলে তারা আবারও স্ট্রাইক চালাবে, কারণ তারা বিশ্বাসঘাতক। তারা এই জীবনে 1000 বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে, এটা তাদের জন্য কোনো ব্যাপারই না। অর্থাৎ সিআইএ এবং মোসাদ, তাদের টার্গেট হলো খামেনি কোথায় আছে এটা শুধু জানা। তাই এই মুহূর্তে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি বা ইরানি ইস্টাবলিশমেন্ট আলী খামেনিকে পর্দার আড়ালে রাখতে চাইছে, এটি হলো একটি সূত্রের দাবি। এবং বলা হচ্ছে যে আলী খামেনি এই মুহূর্তে রাষ্ট্রের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ ব্যক্তি, কারণ এই মুহূর্তে তার মৃত্যু হলে ইরানকে কন্ট্রোল করা যাবে না। এখানে আমেরিকা এবং দখলদাররা রেজিম চেঞ্জ ঘটাবার যে পরিকল্পনা করেছে, এটা সহজ হয়ে যাবে। তাই আলী খামেনির উপস্থিতির চেয়েও তার
বেঁচে থাকাটা বেশি গুরুত্বপূর্ণ। তাই আজকে আশুরার দিনও তিনি বেরিয়ে আসেননি, তার জেনারেলদের জানাজায়ও তিনি আসেননি, তবে তিনি বেঁচে আছেন। এটি একটি পক্ষের দাবি। দখলদারদের গণমাধ্যম বা দখলদারদের ইন্টেলিজেন্স তাদের দুটো চোখের জায়গায় 6টা চোখ, পিছনে 2টা, এই পাশে 2টা ধরে, সবগুলো দিয়ে অপেক্ষায় আছে আলী খামেনি কোথায়। এবং আলী খামেনির কাছে মোবাইল, কোনো ওয়াকি টকি, এভরিথিং কিচ্ছু নেই। তিনি সকল প্রযুক্তি থেকে এই মুহূর্তে বাইরে আছেন। কারণ এই যে আমরা ইন্টারনেট বলি বা আমরা যত কিছু বলি, এগুলো সবই কোনো না কোনো ভাবে এখান থেকে সবকিছু খোঁজ নিয়ে বের করা যায়। আর আমাদের এই ইন্টারনেট বলি বা এই কি বলে প্রযুক্তির কথা বলি, এগুলো তো সবই মার্কিন বা ইসরায়েলিদের তৈরি। যেমন তারা পেজার বিস্ফোরণ দিয়ে পুরো হিজবুল্লাহকে শেষ করে ফেলেছে। আপনারা জানেন, এটা নিয়ে আমরা দীর্ঘ কথা বলেছি এর আগে। তাইওয়ান থেকে বা কোনো একটি দেশ থেকে, ধরেন হাঙ্গেরি বা তাইওয়ান বা জাপান, এখান থেকে হিজবুল্লাহরা পেজার কিনেছে, ওয়াকি টকি টাইপের একটি যোগাযোগ মাধ্যম পেজার। দখলদাররা করেছে কি, সেই ফ্রিজারের ভিতরে নিজেরা ব্যাটারি, লিথিয়াম যে ব্যাটারি, সেই ব্যাটারি দিয়েছে এবং সেই ব্যাটারির মধ্যে এমন ডিভাইস সেট করেছে যে তারা তাদের ঘরে বসে সুইচ টিপলে বা রিমোট টিপলে এগুলো ব্লাস্ট হবে। তো দেখা গেছে হিজবুল্লাহ তাদের যোগাযোগের জন্য এই পেজার ব্যবহার করত। এই পেজারকে হ্যাক করা যায় না বা এখান থেকে তথ্য নেওয়া যায় না। তো হিজবুল্লাহ এগুলো ব্যবহার করতো, কিন্তু ব্যাটারি যে মোসাদ, মানে এই ব্যাটারির মধ্যে যে মোসাদ ঢুকে গেছে, এটা আসলে বোঝার উপায় ছিল। যখন হিজবুল্লাহর সাথে যুদ্ধ চলছিল, তখন এই পেজার গুলোকে বিস্ফোরণ ঘটায়, একসঙ্গে 20,000-এর অধিক হিজবুল্লাহ গুরুতর আহত হয়, মানে পঙ্গু হয়ে যায়। কারো প্যানিস উড়ে যায়, কারো পা উড়ে যায়, কারো ভুঁড়ি বেরিয়ে যায়। কারণ এগুলো তারা কোমরে বেল্টের সাথে রাখতো, অধিকাংশ যেখানে রেখেছে সেটা পুরো উড়ে গেছে, প্রচুর সংখ্যক মারাও গেছে। এরপরে হিজবুল্লাহ কার্যত একেবারে কি বলবো, যে তাদের অস্তিত্ব টান পড়ে গেছে। বিশাল সংখ্যক হিজবুল্লাহ আহত হওয়ায় লেবাননে হিজবুল্লাহর অবস্থাটা এখন খুব দুর্বল। আমরা এটা দেখতে পাচ্ছি, সাময়িক সময় অনেক কিছুই আমরা ফলো করছি। যে পূর্বে তারা যেভাবে মানে অ্যাগ্রেসিভ ছিল, এখন তারা একদম চুপচাপ হয়ে গেছে। হিজবুল্লাহ এখন শক্তি বৃদ্ধিতে কাজ করছে। তো এই জন্য আলী খামেনিকে টোটাল প্রযুক্তি থেকে দূরে রাখা হয়েছে। তারপরের ব্রেকিং খবরটি হলো, ইরান তার শক্তি প্রস্তুত, ইরান বলছে যে আমরা একটা দীর্ঘ যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছি। কারণ দখলদারদের সাথে এবার যে লড়াইটা হবে, এটা 12 দিন 24 দিনের হবে না, এটা হবে দীর্ঘ সময়ের জন্য। দখলদাররাও সেইভাবে প্রস্তুতি নিচ্ছে এবং আমেরিকাও তাদেরকে জাহাজ ভর্তি করে অস্ত্র পাঠাচ্ছে। জাহাজ ভর্তি করে দখলদার দেশে আমেরিকা অস্ত্র পাঠাচ্ছে, কারণ একটা দীর্ঘ যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে দখলদাররা। তাই ইরানও প্রস্তুতি নিচ্ছে তার মতো করে। তো এই পরিস্থিতির মধ্যে ইরান তার আইনে কিছু পরিবর্তন এনেছে এবং রাষ্ট্রীয়ভাবে প্রজ্ঞাপনের মাধ্যমে সেই আইন পরিবর্তনের বিষয়গুলো জানানো হয়েছে। বলা হয়েছে, ইরানে কোনো মার্কিন বা ইসরায়েলি বা পশ্চিমা দুনিয়ার ইন্টারনেট ব্যবহার করা যাবে না, এবং ইলন মাস্কের যে ইন্টারনেট সিস্টেম আমাদের বাংলাদেশেও এসছে, সেটিও ব্যবহার করা যাবে না। যদি কেউ আমেরিকা এবং ইসরায়েলকে কোনো ভাবে ইরানের বিরুদ্ধে কোনো কাজে সহযোগিতা করে, তাদের মৃত্যুদণ্ড। যদি কেউ কোনো ড্রোন তৈরি করে বা কোনো ড্রোন ইরানের আকাশে ওড়ায় ওদের জন্য, মানে ওদের হয়ে, তাদের মৃত্যুদণ্ড। এরকম করে দখলদার বা আমেরিকার সাথে সম্পৃক্ততার যে কোনো বিষয়ের সঙ্গে ইরান তাদের আইন পরিবর্তন করেছে। অধিকাংশ ক্ষেত্রেই দেখা গেছে মৃত্যুদণ্ডের নির্দেশ রয়েছে। আর মামুলি যারা ইরানের বিরুদ্ধে অপপ্রচার করবে বা ইরানের এমন কোন তথ্য বিদেশে পাচার করবে, তাদের 10 বছর, 15 বছর, 3 বছর এইভাবে সাজার ঘোষণা করা হয়েছে। অর্থাৎ ইরানের এই আইনটা খুবই স্ট্রংলি এবার কার্যকর হচ্ছে, যাতে করে দেশের ভেতরে যারা বিশ্বাসঘাতকতা করেছে, ওদের হয়ে কাজ করেছে, ওদের টাকা খেয়ে ওদের জন্য ওদের পারপাস সার্ভ করেছে, এবার তাদেরকে মৃত্যুদণ্ডের জন্য এই নতুন আইনগুলো ইরান করেছে। অর্থাৎ কেউ এখন ইরানে বসে ওদের কোনো ছবি দিতে পারবে না, ওদের তথ্য দিতে পারবে না, ওদের হয়ে কাজ করতে পারবে না। যারাই করবে তাদের সবার মৃত্যুদণ্ড। ব্যাস। আসেন, গেল এই বিষয়। এরপরে আসি, ডোনাল্ড ট্রাম্পের সাথে গতকালকে কথা হয়েছে মিস্টার ভ্লাদিমির পুতিনের। ডোনাল্ড ট্রাম্প ফোন করেছেন পুতিনকে। পুতিন একটি বক্তৃতার অবস্থায় ছিলেন, সেখান থেকে এসে ট্রাম্পের ফোন ধরলেন।
ট্রাম্প ইউক্রেনের সাথে একটা যুদ্ধবিরতির প্রস্তাব তুলে দিলেন পুতিনকে।